ক্লাস 9 আজকে আমরা ইলাস্টিসিটি নিয়ে আলোচনা করব এবং তার আলোচনা করতে গিয়ে আমি ইউটিউব থেকে তোমাদের জন্য একটা ভিডিও ডাউনলোড করেছি এবং সেই ভিডিওটাকে আমরা চলো একটু ভালো করে দেখে নিয়ে আমাদের নিজের প্রিয় ভাষা বাংলায় বুঝে নেব। তো আমরা প্রথমেই এই ভিডিওটা দেখতে গিয়ে যেটা ফেস করব সেটা হচ্ছে আমরা এই যে স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি নিয়ে আলোচনা করছি, আমরা কি এমন কোনো জিনিস চারিপাশে দেখেছি যেগুলোকে দেখলে স্থিতিস্থাপকতা বিষয়টা বুঝতে আমাদের সুবিধা হবে? চলো আমরা সেটা দেখে নিই একটু। যখনই ইলাস্টিসিটি নিয়ে কথা আসে প্রথমেই যেটা আমাদের মাথায় আসে সেটা কিন্তু একটা গার্ডার, তাই না? ওটাকে আমরা টানি, সেটা লম্বা হয়ে যায়, কেন? আবার ছেড়ে দিই, ছোট হয়ে যায়। একটা স্প্রিং দেখো, একটা স্প্রিং তাকে আমরা চাপ দিই বা তাকে টানি, সে কিন্তু নিজের লেন্থ বা দৈর্ঘ্য পাল্টে ফেলে। ওয়াই ইজ দিস সো? এটা কেন ঘটে? এবং মজার ব্যাপার হচ্ছে যে ঘটনাটা ঘটাচ্ছে তাকে আমরা বলি ডিফর্মিং ফোর্স। ডিফর্মিং মানে হচ্ছে যে বিকৃত করছে, সেরকম বল প্রযুক্ত হচ্ছে বলেই এই বস্তুটা কি হয়ে যাচ্ছে, নিজের আকারটাকে পাল্টে ফেলছে। এর আগেও তাই ছিল, গার্ডারটাকে আমরা টেনেছিলাম, সে লম্বা হয়ে যাচ্ছে। যখন এই বলটাকে আমরা সরিয়ে দেব তখন কি ঘটনা ঘটবে? তখনও কি তার আকার এরকমই থেকে যাবে? স্প্রিংটা এরকম লম্বাই থেকে যাবে? না, স্প্রিং কিন্তু একই আকারের থাকবে না। স্পঞ্জ বল, রাবার ব্যান্ড, এরা প্রত্যেকে কিন্তু নিজের আকার কোনো বলের প্রভাবে পাল্টে ফেলে, কিন্তু যেমনি বলটা সরিয়ে নেওয়া হয় সে পুনরায় কিন্তু নিজের আগেকার আকারে বা আকৃতিতে চলে আসে। যে ধর্মের জন্য কোনো বস্তু পুনরায় নিজের মানে বল সরিয়ে নেওয়ার পর পুনরায় নিজের আগের আকারে ফিরে আসে, সেই ধর্মকেই বলা হয় ইলাস্টিসিটি। সেই ধর্মকেই কি বলা হয়? ইলাস্টিসিটি, ঠিক আছে, বা স্থিতিস্থাপকতা। তাহলে আমরা একটা জিনিস দেখলাম ক্লাস 9 যে আমরা যদি বাইরে থেকে কোনো বল প্রযুক্ত করি কোনো বস্তুর উপর, আমি একটা স্প্রিং নিয়ে নিই, আমরা কোনো স্প্রিংয়ের উপর যদি ফোর্স অ্যাপ্লাই করি তাহলে সেই স্প্রিংয়ের একটা টেন্ডেন্সি আছে যে সে নিজের আকারটাকে বজায় রাখবে। এই যে যার টেন্ডেন্সি নিজের এই স্ট্রাকচারটাকে মেনটেন করার, তাকেই বলা হয় ইলাস্টিসিটি। যার যত বেশি এই বাধাটা থাকবে ভিতরে, টেন্ডেন্সি থাকবে নিজের এই স্ট্রাকচারটাকে বজায় রাখার, সে তত বেশি ইলাস্টিক বা স্থিতিস্থাপক। আরও গুছিয়ে বলতে গেলে আমরা বলতে পারি কোনো বস্তুকে বাইরে থেকে কোনো ডিস্টার্বিং বল বা ডিফর্মিং ফোর্স অ্যাপ্লাই করলে তার ভিতরে একটা বাধার সৃষ্টি হয়, যে চেষ্টা করে যে বাইরের যে বল আছে সে যেন তার আকার, আয়তন বা আকৃতিকে চেঞ্জ না করতে পারে। এই যে ভিতরের যে বাধা, যে চেষ্টা করছে যেন বল আমাকে পরিবর্তন না করতে পারে, বস্তুটাকে পরিবর্তন না করতে পারে, সেই বাধাটাকে বলা হয় ইলাস্টিসিটি। এবং এই বাধার জন্যই, সেই বাধাটা তাহলে কেমন? যখন সেই লংগেটেড হতে চাইছি, আমরা যখন এই স্প্রিংকে লম্বা করতে চাইছি, বলটা এইদিকে অ্যাপ্লাই করেছি, বাধাটা কোন দিকে? বিপরীতমুখী। তখন বাধাটা কোন দিকে? বিপরীতমুখী। তাহলে ধর্মটা বুঝতে পেরেছি ইলাস্টিসিটি কাকে বলে। এরপর চলে আসবে ইলাস্টিসিটির আলোচনা যখন আমরা করছি, কেন, কি হচ্ছে সেটা আমাদের জানতে হবে। কোথা থেকে এই বাধার সৃষ্টি হলো? তুমি নিজে ভাবো, একটা স্প্রিং যে তৈরি হয়েছে তার ভিতরে তো প্রচুর মলিকিউলস রয়েছে। একটা স্প্রিংটা একটা ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, তার ভিতরে প্রচুর মলিকিউলস রয়েছে। তাদের যে কনফিগারেশন বা তাদের যা গঠন, সেই গঠন তৈরি করতে গিয়ে বিভিন্ন মলিকিউলসের ভিতরে তো আকর্ষণ বল আছেই। যখন তুমি টেনে একটা স্প্রিংকে লম্বা করতে চাইছো তখন এই যে তাদের বিভিন্ন পার্টসের ভিতরে বা তার বিভিন্ন মলিকিউলসের ভিতরে যে আকর্ষণ বল, সে বাধা দেবে এই চেঞ্জটাকে। আরও ফ্ল্যাটলি বলতে গেলে যে আমাদের যে বস্তুটার আমরা আয়তন বা আকার চেঞ্জ করতে চাইছি, তার ভিতরে তার যে বিভিন্ন অংশ আছে তাদের মধ্যে একটা প্রতিক্রিয়া বল তৈরি হয়। কেন? আমরা জানি প্রত্যেকটা ক্রিয়ারই একটা প্রতিক্রিয়া থাকে। যখনই তুমি তাকে বাইরের দিকে টানছো, এটা ক্রিয়া, তাহলে ভিতরে বিভিন্ন অংশের ভিতরে একটা প্রতিক্রিয়া বল তৈরি হবে। সেই বলটাই হচ্ছে আমাদের ইলাস্টিসিটির কারণ। তাহলে একটা জিনিস তো স্পষ্ট, দৈর্ঘ্য বৃদ্ধি করেছি তার জন্যই ভিতরে একটা বলের সৃষ্টি হয়েছে। সেই বলের নাম হচ্ছে পীড়ন, বা যাকে আমরা বলে থাকি স্ট্রেস। ঠিকই তো।
তোমার উপর যখন বাহ্যিক চাপ বাড়ে তখনই কিন্তু তুমি স্ট্রেসের মধ্যে যাও, তাই না? বাইরে কোনো চাপ নেই, তুমি স্ট্রেসে চলে গেছো, তা কি হতে পারে? নো। সো ঠিক একইভাবে স্প্রিংয়ের উপর বাইরে থেকে তুমি যখন একটা বল প্রযুক্ত করছো, তার ভিতরে একটা স্ট্রেস জন্ম নিচ্ছে। যে স্ট্রেস কী চেষ্টা করছে, যে পীড়ন কী চেষ্টা করছে, তার বিভিন্ন অংশকে বিকৃতির হাত থেকে রক্ষা করার চেষ্টা করছে। তাই জন্যই যেমনি বল সরিয়ে নেবে, অমনি কিন্তু এই স্ট্রেসের কারণে সে কিন্তু পুনরায় নিজের আগেকার অবস্থায় ফিরে আসবে। এবার এই যে পীড়নের মান আমরা জানি না, এখন আমরা পীড়নের মানে বুঝেছি যে বাইরে বল প্রযুক্ত হয়েছে, ভিতরে একটা বলের সৃষ্টি হয়েছে, সেটা প্রতিক্রিয়া বল। তার মান যদি নির্ণয় করতে হয় তাহলে আমাকে জানতে হবে প্রতি একক ক্ষেত্রফলের উপর কত পরিমাণ এই বল তৈরি হয়েছে। মজার ব্যাপার, আমরা জানি ক্রিয়া এবং প্রতিক্রিয়া উভয় সবসময় সমান। তাহলে ক্রিয়া, বাইরে তুমি যে বল প্রয়োগ করেছো সেটা যদি এফ হয়, তার প্রতিক্রিয়া স্বরূপ যে বল ভিতরে উৎপন্ন হয়েছে তার মানও কত হবে? এফ। তাহলে প্রতি একক ফলের উপর প্রযুক্ত বলকেই আমরা কিন্তু পীড়ন বা স্ট্রেস বলে থাকি। তার মানেই কি বাইরে থেকে যে বল প্রযুক্ত হচ্ছে সেটাই পীড়ন? সেটা কিন্তু বলা যাবে না। পীড়ন কিন্তু প্রতিক্রিয়া। কার প্রতিক্রিয়া? এই বাহ্যিক বলের প্রতিক্রিয়া। পীড়ন মানে তাহলে আমরা বুঝলাম। এইবার আমরা চলে আসব বিকৃতির উপর। বিকৃতি মানে কি? বিকৃতি খুব সহজ একটা বাংলা ওয়ার্ড। বিকৃতি বা সেটাকে আমরা ইংলিশে বলে থাকি স্ট্রেন। স্ট্রেন মানে হচ্ছে যে পরিবর্তনটা তুমি করেছো, লিটারাল মিনিং। যদি আমরা লিটারেচারে তার মিনিং বুঝি, তার মানে আসল জায়গা থেকে তার যে পরিবর্তনটা হয়েছে সেটাকে আমরা স্ট্রেন বলবো। ঠিক আছে? আসল জায়গা থেকে তার যে স্মরণ হয়েছে, অর্থাৎ বাইরে থেকে যদি তুমি কোনো বল প্রযুক্ত করো, তাহলে এই যে বস্তুটা আমি নিয়েছি তার যে বিভিন্ন অংশের মধ্যে একটা আপেক্ষিক স্মরণ হয়েছে, একটা নড়নচড়ন হয়েছে এক কথায়, যার ফলে এই বস্তুটার যে আকার হোক বা আয়তন হোক বা যাই হোক পাল্টেছে। এই পরিবর্তনটাকেই বিকৃতি বলবে। এবার এই যে বিকৃতি, এটাকে আমরা কি করে মেজার করব? যদি তুমি দেখো যে তোমার একটা স্প্রিং আছে যার মোট দৈর্ঘ্য এল, আর যখন তুমি তাকে বল প্রযুক্ত করেছো তার দৈর্ঘ্যের পরিবর্তন হচ্ছে ছোট হাতের এল, তাহলে বিকৃতি হবে এল বাই এল, অর্থাৎ প্রতি একক দৈর্ঘ্যের উপর কতটুকু দৈর্ঘ্যের পরিবর্তন হলো। এল দৈর্ঘ্যের স্প্রিংয়ের দৈর্ঘ্যের পরিবর্তন ছোট হাতের এল, তাহলে একক দৈর্ঘ্যের কোনো স্প্রিংয়ের দৈর্ঘ্যের পরিবর্তন কত? এল বাই এল। এটাই হচ্ছে আমাদের বিকৃতির সংজ্ঞা। বিকৃতির তাহলে কোনো একক নেই, দেখো এটাও সেন্টিমিটারে মাপি, এটাও সেন্টিমিটারে মাপি। সুতরাং যদি আমাদের বলা হয় বিকৃতির একক কি, তার কিন্তু কোনো একক নেই। পীড়নের একক আছে? হ্যাঁ আছে, কারণ বল উপরে নিচে ক্ষেত্রফল, অর্থাৎ বলের একক নিউটন আর ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কোয়ার। সুতরাং স্ট্রেসের একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। আমাদের এই যে বিষয়টা আমরা পড়লাম, আমি তোমাদের দেখো বইয়ের সিকোয়েন্সে কিন্তু পরপর বলছি না, যেখানে যেটা প্রয়োজন হচ্ছে সেটা সেখানে সেরমভাবে বলছি। ভিডিওটা দেখে নেওয়ার পর বইয়ের পার্টটা রিডিং করবে, ঠিক আছে? আচ্ছা, এইবার আমরা চলে আসবো স্ট্রেস স্ট্রেন দুটোই জানলাম। স্ট্রেস আগে হয় না স্ট্রেন আগে হয়, অর্থাৎ পীড়ন আগে না বিকৃতি আগে উৎপন্ন হয়? অবশ্যই এই প্রশ্নটা ভীষণ প্রাসঙ্গিক এই জায়গায়। মনে রাখবে, তুমি বিকৃত করার চেষ্টা করেছো বলেই তুমি এফ বল প্রযুক্ত করেছিলে, তাকে বিকৃত করার চেষ্টা করেছো বলেই ভিতরে প্রতিক্রিয়া বল, যেটাকে আমরা পীড়ন বলেছি, সেটা তৈরি হয়েছে। সুতরাং প্রথমে তুমি বস্তুটাকে বিকৃত করেছো, তাহলে প্রথমে কে এসেছে? প্রথমে কিন্তু হয়েছে বিকৃতি। তাহলে আমাদের যদি জিজ্ঞাসা করা হয় যে বিকৃতি এবং পীড়নের মধ্যে কোনটা প্রথমে তৈরি হয় বা কোনটা বেশি মৌলিক, আমরা কিন্তু বলবো আমাদের ক্ষেত্রে বিকৃতি কিন্তু প্রথমে ঘটে, যার ফলে পীড়ন তৈরি হচ্ছে। এটা এক্সপ্লেনেশন কিন্তু যেমনভাবে আমি বলছি সেরমভাবে তোমাদের দিতে হবে। এইবার আমাদের একটা প্রশ্ন চলে আসে যে সব বস্তুই কি সমানভাবে ইলাস্টিক? সমানভাবে কি তারা বলের প্রভাবে একই রকম আচরণ দেখায়? দ্বিতীয় হচ্ছে এই যে স্থিতিস্থাপকতা বিভিন্ন বস্তুর, সেটা মেজার করা যায়? সেটা কি কোনো রাশি দিয়ে মেজার করা যায়? অর্থাৎ স্টিল কতটা স্থিতিস্থাপক? আদৌ কি স্টিল স্থিতিস্থাপক? বিশাল প্রশ্ন। তো চলো আমরা এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে নেব। তারপর আমরা যাব এই বিকৃতি, পীড়ন ইত্যাদির মধ্যে কি সম্পর্ক রয়েছে, পদার্থের কোন ধর্মের জন্য, মানে কোন সীমা অবধি এইসব সম্পর্ক ভ্যালিড, এটসেট্রা।
নাও উই আর টেকিং স্টিল কয়েল বা বলতে পারো স্প্রিং, আরেকটা আমরা নিচ্ছি রাবারের স্প্রিং। আগে তোমাদের একটা জিনিস বলে দিই, ইলাস্টিসিটি মানে কিন্তু নিজের আকারের পরিবর্তনকে বাধা দেওয়ার ধর্ম। যে যত বেশি বাধা দেবে সে তত বেশি ইলাস্টিক। তাহলে তোমাদের স্বাভাবিকভাবেই বুঝতে অসুবিধা হবে না স্টিল রাবারের মধ্যে কে বেশি ইলাস্টিক। স্টিলকে কি তুমি সহজে, ধরো দুজনকেই তুমি একটা ওজন চাপিয়ে দিয়েছো দুটো স্প্রিংয়েই, আমি ধরলাম দুটোকেই তুমি 10 কেজি করে ভর তাদের মধ্যে চাপিয়েছো, তাহলে উভয় কি একই পরিমাণে বৃদ্ধি পাবে? তা কিন্তু হবে না। স্টিল কিন্তু কম পরিমাণে প্রসারিত হবে স্টিলের স্প্রিংটা, অথচ রাবার কিন্তু অনেকটা প্রসারিত হবে। তার মানে কি এ বেশি প্রসারিত হতে পারলো না কেন? কারণ এর ভিতরে যে স্ট্রেস বা পীড়ন তৈরি হয়েছে বা যে প্রত্যানয়ক বল তৈরি হয়েছে সেটা কিন্তু বাধা দিচ্ছে তার পরিবর্তনটাকে। তাহলে কার বাধা বেশি? যে প্রসারিত কম হয়েছে তার বাধা বেশি। তাহলে এখানে আমরা খুব কমন সেন্স থেকেই জানি যে রাবার আর স্টিলের দুটোরই যদি একই দৈর্ঘ্যের স্প্রিং আমরা ব্যবহার করি, প্রসারণ কিন্তু অবশ্যই রাবারের বেশি হবে। তার মানে রাবারের ভিতরে বাধা কম, রাবার কিন্তু কম ইলাস্টিক। অনেকে আমাকে বিভিন্ন সময় বিভিন্ন ক্লাসে, এগুলো জানো তো 11-12 গিয়ে আবার প্রুফ করা যাবে, 11 গিয়ে ইলাস্টিসিটিতে, যে স্টিল ইজ মোর ইলাস্টিক, এটা প্রমাণ করা যায় গাণিতিকভাবে। আমাদের সেটা নেই সিলেবাসে। আচ্ছা, একটা জিনিস বলি, অনেকেই বলে ম্যাম তাহলে এই যে আমরা সবসময় দেখি রাবার বলে থাকি ইলাস্টিক, ইয়েস ইউ হ্যাভ বিন সেইং, তোমরা কিন্তু এটা অবশ্যই শব্দটা ইউজ করেছো যে রাবার ইজ মোর ইলাস্টিক। কি সুন্দর ইলাস্টিক! নো, দ্য ওয়ার্ড শুড নট বি ইলাস্টিক, ইট শুড বি ফ্লেক্সিবল। কে বেশি ফ্লেক্সিবল এই কথাটা আমরা ইউজ করতে পারি, বা কে বেশি স্ট্রেচেবল এই কথাটা আমরা ইউজ করতে পারি ইনস্টেড অফ ইলাস্টিক। বিকজ ইলাস্টিক ডাজন্ট মিন, ইলাস্টিক মানে এটা নয়, স্থিতিস্থাপক মানে এটা নয় যে টেনে যত বেশি যাকে লম্বা করতে পারছি সে তত বেশি স্থিতিস্থাপক। স্থিতিস্থাপক মানে এটা যে কে কত বেশি বাধা দিচ্ছে নিজের পরিবর্তনকে। এই কনসেপ্টটা তোমাদের একদম মাথায় বসিয়ে নিতে হবে। পুনরায় আমি আগেকার জায়গায় ফিরে যেতে চাই, যেটা হচ্ছে আমরা যেখানে পীড়ন এবং বিকৃতি সম্বন্ধে পড়েছিলাম। আমাদের মনে একটা প্রশ্ন আসা উচিত, আশা করি তোমাদের মধ্যে অনেকের মধ্যেই এসছে, যে আমরা এই যে বলছি যে 10 কেজি বল প্রয়োগ করলাম, এর জায়গায় যদি আমি 20 কেজি করি তাহলে তো দৈর্ঘ্য বৃদ্ধি হবে, হবে আরও বেশি হবে। আমাদের সেন্সে বলে এটা আরও বেশি দৈর্ঘ্য বৃদ্ধি হবে স্প্রিংয়ের। আচ্ছা, সে জায়গায় যদি 40 কেজি করি আরও বেশি দৈর্ঘ্য বৃদ্ধি হবে। একটা সময় তো এমন আসবে যখন এই স্প্রিং কিন্তু আর প্রসারিত হবে না, ছিঁড়ে যাবে, তাই না? চলো আর একটা ছোট্ট করে জিনিস দেখে নিই। স্প্রিংকে এরম টানছি, অতিরিক্ত টেনেছি। আমি যেমন আগে বলছিলাম 10, তারপরে 20, তারপর 30, তারপর 40 কেজি ওজন চাপাচ্ছিলাম। এখানে ধরো আমি 10 নিউটন, 20 নিউটন, 30 নিউটন বল প্রযুক্ত করছি আমার হাত দ্বারা। ক্রমশ তোমার নর্মাল আইডিয়া থেকে তুমি দেখবে ক্রমশ ওই স্প্রিংটা এক্সপ্যান্ড করবে, তুমি ছেড়ে দেবে, সে আবার আগেকার জায়গায় ফিরে আসবে। কিন্তু একটা সময় এমন আসবে তুমি এমনই হয়তো টান দিলে স্প্রিং কিন্তু পুনরায় নিজের থেকে ছেড়ে দেওয়ার পর আর আগেকার অবস্থায় ফিরে এলো না। সেই অবস্থাটাকে বলা হয় স্থায়ী বিকৃত অবস্থা, মানে তখন তার বিকৃতিটা একদম স্থায়ী হয়ে গেছে। এখানে সেটাই দেখানো হচ্ছে। এরপর তুমি যদি বল আরও বৃদ্ধি করে দাও, কি ঘটবে দেখো, তুমি আরও জোরে টানছো, টেনেই যাচ্ছ, সে তখন কিন্তু আর ইলাস্টিক থাকলো না, বরং ছিঁড়ে গেল। তার মানে তুমি একটা এমন এর উপর চাপ দিয়েছো, তুমি একটা এমন বল প্রয়োগ করেছো যে সে কিন্তু আর আগেকার অবস্থায় তো ফিরতেই পারেনি, উপরন্ত সে একদম ভেঙে গেল। একে বলা হয় অসহ্য পীড়ন, মানে ভিতরে এমনই, মানে তুমি অসহ্য করে দিয়েছো, সহ্যই করতে পারলো না। তাহলে এই অবস্থাটাকে কি বলা হয়? অসহ্য পীড়ন। তার মানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, আমি যে সাধারণভাবে বলছিলাম যত বল বাড়াচ্ছি দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে, বা যে বিকৃতিটা ঘটছে সেটা যত বল বাইরে বাড়াচ্ছি সেটা বাড়ছে, সেটা কি বলা যাবে সবসময়? তা কিন্তু বলা যাচ্ছে না, কারণ একটা সময় পর তো জিনিসটা ছিঁড়েই যাবে যদি এরমভাবে ভাবতে যাই। সে তো আর প্রসারিত হচ্ছে না, বরং নষ্ট হয়ে যাচ্ছে। তার মানে আমরা যদি স্ট্রেস এবং স্ট্রেন বা পীড়ন এবং বিকৃতির মধ্যে সম্পর্ক দেখতে চাই, তাহলে আগে আমাকে লক্ষ্য রাখতে হবে আদৌ আমার বস্তু ইলাস্টিক থাকছে তো, আদৌ আমার বস্তু স্থিতিস্থাপক থাকছে তো। কিন্তু এই ক্ষেত্রে তা তো থাকছে না। আমরা কি দেখলাম?
কিছুটা সময় চলে যাওয়ার পর সে নিজের স্থিতিস্থাপক ধর্মই হারিয়ে ফেলছে, পুনরায় আগেকার জায়গায় ফিরতেই পারছে না। আমাদের যা সূত্র, আমাদের যা পড়াশোনা এই চ্যাপ্টারে সবই স্থিতিস্থাপকতা নিয়ে। তাহলে আমরা সেই সীমাটা জেনে নেব, ঠিক আছে, যেখানে যতদূর আমার এই স্থিতিস্থাপকতার আলোচনাটা প্রযোজ্য হবে। আমরা দেখছি কোনো স্প্রিংয়ের উপর যখন আমরা ক্রমশ বলের মান বাড়াতে থাকি, তখন নির্দিষ্ট কোনো একটা পার্টিকুলার বলের মানের জন্য সে ফিরে যায়। ঠিক এই বলের থেকে একটুও যদি আমি বেশি বল প্রয়োগ করি, এই স্প্রিং কিন্তু পুনরায় নিজের আগেকার অবস্থায় ফিরে আর যেতে পারবে না। তাহলে এই বলটাই হচ্ছে আমার স্থিতিস্থাপক সীমা, এটাই আমার লিমিট। আমি এই বলের বেশি বল কিন্তু এই স্প্রিংয়ের উপর প্রযুক্ত করতে পারবো না। তার মানে আমরা কি দেখলাম, স্থিতিস্থাপক সীমা কিন্তু একটা লিমিটিং ফ্যাক্টর আমাদের জন্য। সে আমাদের কি জানিয়ে দিচ্ছে? সে আমাদের জানিয়ে দিচ্ছে যে আমি এর বেশি বল যদি প্রয়োগ করি এই বস্তুর উপরে, তাহলে সে কিন্তু পুনরায় নিজের আগের আকারে ফিরে আসতে পারবে না, ঠিক আছে। এবং এর পরেও তুমি যদি আরও বেশি বল দাও, আমি যেটা তোমাদের ঠিক আগের ভিডিওটাতে দেখালাম, তাহলে বস্তু কিন্তু কিছুক্ষণ পর ছিঁড়ে যাবে, এবং সেটাকে তখন আমরা বলবো অসহপীড়ন প্রযুক্ত হয়েছিল বলে সে ছিঁড়ে গেছে। আর দ্বিতীয়, এবার আরেকটা জিনিস, যেসব বস্তু যে কোনো বলের জন্য সব সময়, মানে যত বেশি বল প্রয়োগ করো না কেন তার কিচ্ছু যায় আসে না, সে বল সরিয়ে নেওয়ার পর পুনরায় আগেকার অবস্থায় ফিরে আসবে, তার কোনো লিমিটই নেই, সে হচ্ছে একটা পারফেক্ট পূর্ণ স্থিতিস্থাপক বস্তু বা পারফেক্ট ইলাস্টিক বডি। সেটা কিন্তু এরকম কোনো বস্তু নেই যার এরকম লিমিট নেই। প্রত্যেকটা বস্তুই একটা সীমা অবধি বল, মানে বলের অধীনে থাকলে সে কিন্তু স্থিতিস্থাপক। তার চেয়ে বেশি বল দিয়ে দিলে সে কিন্তু আর নিজের আগেকার অবস্থায় ফিরে আসে না, লিমিট যেটাকে বলে আর কি। এইবার এই যে স্থিতিস্থাপক সীমার ভিতরে, তার মানে সব বস্তুরই একটা সীমা আছে সহ্য করার, যেটা আমরা বলি আমার কিন্তু সহ্য সীমা আছে, ঠিক সেরকম। এবং প্রত্যেকটা বস্তুর ক্ষেত্রে দেখা যায় যে যত বেশি তুমি বস্তুতে বিকৃতি সৃষ্টি করবে, আমরা বলেছিলাম তত বেশি পীড়ন তৈরি হবে স্থিতিস্থাপক সীমার ভিতর, সেটা কিন্তু মনে রাখতে হবে। বলেইছিলাম যে বিকৃতি হলে তবেই পীড়ন সৃষ্টি হবে। তার মানে আমরা বলতে পারি পীড়ন বাই বিকৃতি এটা একটা ধ্রুবক। এই ধ্রুবকই নির্দিষ্ট, এই ধ্রুবক হচ্ছে নির্দিষ্ট কার জন্য? প্রত্যেকটা পদার্থের জন্য এই ধ্রুবক নির্দিষ্ট। স্টিলের জন্য একরকম, রাবারের জন্য একরকম, কাঁচের জন্য একরকম। আচ্ছা, কাঁচ থেকে মনে পড়লো, পারফেক্টলি ইলাস্টিক বডির মধ্যে কাঁচকে ধরা হয় যে প্রায় সেটা একটা ফুল ইলাস্টিক বডি বলতে পারি, বা পূর্ণ স্থিতিস্থাপক বস্তু, কাছাকাছি। ওটা কিন্তু মানে একেবারেই নয়, পারফেক্ট ইলাস্টিক বডির কাছাকাছি এক্সাম্পল হচ্ছে একটা কাঁচ। আচ্ছা, তাহলে পীড়ন বাই বিকৃতি হচ্ছে একটা ধ্রুবক, যারকে আমরা নাম দিই স্থিতিস্থাপক গুণাঙ্ক। এই স্থিতিস্থাপক গুণাঙ্ক পদার্থের একটি ধর্ম যে নির্ণয় করবে সেই পদার্থের দ্বারা তৈরি বস্তু কত বেশি বাধা দেবে তার দৈর্ঘ্যের পরিবর্তনকে বা তার যে কোনো পরিবর্তনকে। এবার আমাদের প্রশ্ন আসবে যে পীড়ন কয় ধরনের, বিকৃতি কয় ধরনের, এবং এই গুণাঙ্কই বা কয় ধরনের। তাহলে সেখানে প্রথমেই আমাদের একটা জিনিস বলতে হয় যে বিকৃত যদি তুমি বস্তুকে করতে চাও, বিকৃতি কিন্তু 3 ধরনের হতে পারে। একটা অলরেডি আমরা পড়ে ফেলেছি, সেটা হচ্ছে অনুদৈর্ঘ্য বিকৃতি, ঠিক আছে, যেখানে একটা স্প্রিংয়ের দৈর্ঘ্য পরিবর্তন হচ্ছে বা একটা তারের দৈর্ঘ্য পরিবর্তন হচ্ছে। দৈর্ঘ্য পরিবর্তন যখন আমরা ক্যালকুলেট করি তখন যে বিকৃতি পাবো এই রেশিও করে, সেটা হচ্ছে অনুদৈর্ঘ্য বিকৃতি। আয়তন বিকৃতি, তোমাদের একটা বলের এক্সাম্পল প্রথমেই দিয়েছিলাম, তাকে আমি কম্প্রেস করছিলাম, চাপ দিচ্ছিলাম, সে ছোট হয়ে যাচ্ছিল, ছেড়ে দিলেই আবার বড় হয়ে যায়, সে পিং পং বলগুলো। তাহলে সেই যে বলটা, তার কিন্তু আয়তন বিকৃতি ঘটছে। তার আয়তন পরিবর্তন যদি ভি হয় আর আসল আয়তন যদি বড় হাতের ভি হয়, তাহলে তার আয়তন বিকৃতি হচ্ছে ভি বাই ভি। আর একটা হয় কৃন্তন বিকৃতি। সেটা কি জিনিস? কোনো একটা বই, একটা মোটা বই, এরকম বই আছে, সেই বইয়ের উপর তুমি যদি বল এরকমভাবে স্পর্শক বরাবর যদি বল প্রযুক্ত করো, দেখা যাবে সে বইটা এরকম একটা স্ট্রাকচার নিল, অথচ তার আয়তন কিন্তু পরিবর্তন হয় না।
শুধু তার আকারের পরিবর্তন হয়েছে। এটাকে বলা হয় কৃন্তন বিকৃতি। এটা নিয়েও আমি তোমার একটা ভিডিও এক্ষুনি তোমাদের দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে কৃন্তন বিকৃতি কাকে বলে। বিশেষ কোনো ইম্পর্টেন্সের না, জাস্ট জানবার জন্য জেনে রাখো। কৃন্তন বিকৃতিতে কিন্তু আয়তনের পরিবর্তন হয় না কোনো। তাহলে ম্যাম মেজার করব কি করে? স্বাভাবিক অ্যাঙ্গেল দিয়ে মাপ করা হয়, এইটুকুই জেনে রাখো। ওটা কৃন্তন বিকৃতির মেজার করা হয় অ্যাঙ্গেলের সাহায্যে, কোণের সাহায্যে। তাহলে আমরা 3 ধরনের বিকৃতি কিন্তু জেনে নিলাম। ঠিক একইভাবে পীড়নও কিন্তু 2 ধরনের। আমি তোমাদের এই কৃন্তন বিকৃতিটা দেখানোর আগে পীড়নের 2 ধরন বলে দিই। একটা হতে পারে লম্ব বল, যেমন দেখো স্প্রিংয়ের উপর তুমি একটা লম্ব বল, স্প্রিংটা এরকম তার পারপেন্ডিকুলারভাবে তার উপর বল দিচ্ছ। একটা এরকম চৌকো কোনো বল ছিল, তার উপর তুমি এরকম বল দিলে, মানে সেটা একটা লম্ব বল। আর একটা বল হচ্ছে স্পর্শকজনিত বল, যেটা আমি কৃন্তন বিকৃতি দেখানোর সময় তোমাদের দেখাবো। স্পর্শকজনিত বল মানে হচ্ছে কোনো সারফেসের সঙ্গে একদম গায়ে লেগে বল দেওয়া, এরমভাবে বল দেওয়া। তাহলে একটা হচ্ছে তলের সঙ্গে পারপেন্ডিকুলার এগুলো, আর একটা হচ্ছে তলের সঙ্গে সমান্তরাল, এইটা এদিকেই তল এইদিকেই বল, মনে থাকবে। আর এখানে কি ছিল? তল এখানে, বলের অভিমুখ এদিকে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের পীড়ন, এদের প্রকারভেদ। আমি তোমাদের মানে কৃন্তন বিকৃতি এবং তার সঙ্গে যে স্পর্শকীয় পীড়ন আছে সেটার জানিয়ে দিচ্ছি। গুণাঙ্ক সম্বন্ধে আমরা আবার আলোচনা করতে, এই জাস্ট এইটুকু পোর্শনটা দেখে নাও, দিয়ে আমরা গুণাঙ্ক কয় ধরনের হয় সেটাও জেনে নেব। এখানে তোমরা যে বল এফটাকে দেখতে পাচ্ছ সেটা কিন্তু শিয়ারিং বল, অর্থাৎ এটাকেই বলা হয় কৃন্তন বল, যেটা একদম মাথার উপর চেপে দেওয়া হচ্ছে, যার ফলে বস্তুটার আকার কেমন হয়ে যাচ্ছে দেখো, নিচে যেমন দেখতে পাচ্ছ ঠিক তেমন। তাহলে আমরা কিসের উদাহরণ দেখতে পাচ্ছি? এটা কৃন্তন বিকৃতি। এবং উপরে যেটা সেটা কিন্তু কৃন্তন বিকৃতির জন্য ওটা কৃন্তন পীড়নও বলা যেতে পারে, বা আমরা ওটাকে স্পর্শকীয় বলও বলতে পারি, কারণ ওটা যে বস্তুটা রয়েছে তার মাথাটাকে স্পর্শ করে যাচ্ছে, ঠিক আছে? আমরা ক্যালকুলেশনের পার্টে যাব না, আমরা যেটা দেখতে চাই, আমি তোমাদের বলেছিলাম যে আমরা কৃন্তন বিকৃতি সেটা মেজার করি কিন্তু এই অ্যাঙ্গেল থিটা দিয়ে। এবং দেখতে পাচ্ছ উপরে আরও সুন্দর করে যে ভিডিওটা আমরা ডাউনলোড করেছিলাম সেখানে দেখানো আছে ক্ষেত্রফল কিন্তু এ, তাই তো? তার উপর কিন্তু লম্বভাবে এফ প্রযুক্ত হয়নি। তার উপর কি লম্বভাবে এফ প্রযুক্ত হয়েছে? তা কিন্তু হয়নি, তার গা ঘেঁষে এফ প্রযুক্ত হয়েছে। এটাই হচ্ছে বিশেষ ধরনের বল, যেটাকে আমরা স্পর্শকীয় বল বলি। আর যে বিকৃতি সৃষ্টি হয়েছে তাকে আমরা কৃন্তন বিকৃতি বলি, ঠিক আছে? গুণাঙ্কও কিন্তু 3 ধরনেরই হয়। একটা হবে দৈর্ঘ্যের পরিবর্তনের জন্য, একটা হবে আয়তনের পরিবর্তনের জন্য, আর একটা হবে যেটা কৃন্তন বিকৃতি আমরা বলেছিলাম সেটার জন্য। এই মডিউলাস দুটো, একটাকে বলে বাল্ক মডিউলাস আর একটাকে বলে রিজিডিটি মডিউলাস। এই দুটো আমাদের সিলেবাসে নেই। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কোনো স্প্রিং বা কোনো তার যদি আমরা তার উপর যদি বল প্রয়োগ করি, যার ফলে তার আকারের বা দৈর্ঘ্যের পরিবর্তন হচ্ছে, আমরা সেই বিকৃতিটাকে নিয়ে কাজ করব। তাহলে আমরা বিকৃতির কিন্তু এই যে আমরা সেই গুণাঙ্ক নিয়ে কাজ করব, সরি। তাহলে আমরা চলে আসি আমাদের প্রথম যে হুকস ল আমরা পড়েছিলাম। হুকস লতে আমরা কি বলেছিলাম? যে স্থিতিস্থাপক সীমার ভিতরে পীড়ন বাই বিকৃতি, অর্থাৎ স্ট্রেস বাই স্ট্রেন, এটা হচ্ছে ধ্রুবক বা কনস্ট্যান্ট। এই ধ্রুবকের নামই ছিল মডিউলাস অফ ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপক গুণাঙ্ক। এবার যখন আমরা দৈর্ঘ্যের এটা হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক বা মডিউলাস অফ ইলাস্টিসিটি। আমরা যখন এই গুণাঙ্ক নিয়ে কাজ করব তখন আমরা বলেছি 3 ধরনের গুণাঙ্ক আছে, কিন্তু আমরা জাস্ট এইটাকে নিয়ে আমাদের সিলেবাসে ডিসকাস করব। এই যে ডিসকাশনের মধ্যে আমরা চলে আসি যে দৈর্ঘ্য যখন পরিবর্তন ঘটছে, আমি একটা স্প্রিং ধরলাম, তার প্রাথমিক দৈর্ঘ্য ছিল এল, আমি একটা তার উপর বল প্রয়োগ করেছি, তার উপর একটা ভর ঝুলিয়ে দিয়েছি যার ভর এম, তাহলে তার ওজন কত? এম জি। তাহলে প্রযুক্ত বল কত? এম জি। এর দৈর্ঘ্যের পরিবর্তন হয়েছে, আগে যা ছিল তার থেকে এখন এর পরিবর্তন হচ্ছে ছোট হাতের এল। তাহলে আমার
হিসেব অনুযায়ী আমি যদি প্রতি একক ক্ষেত্রফলের ক্ষেত্রফল ধরলাম, এই স্প্রিংয়ের একটা বেদ আছে, সেই ক্ষেত্রফলটাকে আমি ধরলাম এ। তার মানে আমরা বলতে পারি যে এফ বাই এ কোথায় বসিয়েছি? স্ট্রেসের জায়গায় আমি এফ বাই এ বসাবো, আমরা জানি তার ফর্মুলা, বাই স্ট্রেন। স্ট্রেন মানে বা বিকৃতি মানে ছোট হাতের এল বাই বড় হাতের এল, সমান হচ্ছে মডিউলাস অফ ইলাস্টিসিটি দৈর্ঘ্যের জন্য, সেটাকে আমরা বলি ইয়ং গুণাঙ্ক, ইয়ংস মডিউলাস। দৈর্ঘ্যের প্রসারণের জন্য যে গুণাঙ্ক আমরা পাই, দ্যাট ইজ ইয়ংস মডিউলাস ওয়াই। ওকে, দ্যাট ইজ ইন্ডিকেটেড বাই ওয়াই। দিস ইজ আ কনস্ট্যান্ট ফর এনি ম্যাটেরিয়াল। স্টিল দিয়ে তুমি যা তার তৈরি করো, স্টিল দিয়ে তুমি স্প্রিং তৈরি করো, ওয়াইয়ের মান নির্ণয় করলে এরমই বেরোবে। এফের জায়গায় কতটা বল প্রযুক্ত হয়েছে? mg, ক্ষেত্রফল আমরা এই ধরেছি, তাকে কি দিয়ে ভাগ করতে হচ্ছে? ছোট হাতের এল বাই বড় হাতের এল সমান y। তাহলে y সমান আসবে mg এল বাই ছোট হাতের এল ইন্টু এ। y এর মান পেলে y এর একক বা ইয়ং গুণাঙ্কের একক খুব সহজেই পাবে। আমরা প্রথমেই আলোচনা করেছিলাম এল বা এল এর কোনো একক নেই, কারণ এটাও দৈর্ঘ্য এটাও দৈর্ঘ্য। তাহলে y এর একক সে কেবলমাত্র পীড়নের এককের উপর নির্ভর করে। সুতরাং যে গুণাঙ্কই নাও না কেন, পীড়নের মান তো আর পাল্টায় না। পীড়ন মানে বল বাই ক্ষেত্রফল, তাই জন্য পীড়নের একক কিন্তু সেটা তুমি রিজিডিটি মডিউলাস নাও, বাল্ক মডিউলাস নাও বা ইয়ংস মডিউলাস নাও, প্রত্যেকের একক কিন্তু একই। হোয়াট ইজ দ্যাট? নিউটন পার মিটার স্কোয়ার, যেটা কিসের একক ছিল এর আগে? পীড়নেরও একক ছিল। তাহলে আমরা কিন্তু আজকে যা যা বুঝলাম, ইলাস্টিসিটিতে কিন্তু বিশেষ কিছু আমাদের মানে খুব বেশি টপিক নেই। প্রথম ছিল ইলাস্টিসিটি কাকে বলে, যে কনসেপ্টটা আমাদের খুব ভালোভাবে ক্লিয়ার করতে হবে। প্রথম যে বিষয়বস্তুটা পড়েছিলাম আমরা, হোয়াট ইজ ইলাস্টিসিটি। আমি কেন লেখাচ্ছি জানো? ইলাস্টিসিটি নিয়ে না অনেকের অনেক কনফিউশন হয়, অর্থাৎ ওই যে রাবার স্টিল এইসব নিয়ে, তাই জন্য ইলাস্টিসিটিতে আমরা টপিকগুলো খুব ডিসক্রিটভাবে পড়বো। ইলাস্টিসিটি কাকে বলে, তার আসল মানে কি, সেটা কিন্তু আজকে আমরা বুঝেছি। তারপর আমরা দেখলাম স্টিল ভার্সেস রাবার, যে ঝামেলাটা, কে বেশি ইলাস্টিক। আমরা কি জানলাম? স্টিল বেশি ইলাস্টিক। আমরা কারণ জানলাম, রিজন অফ ইলাস্টিসিটি জানলাম। তারপর আমরা জানলাম স্ট্রেস কাকে বলে, স্ট্রেন কাকে বলে, কে বেশি ফান্ডামেন্টাল, কে বেশি ফান্ডামেন্টাল। আমরা কি জেনেছিলাম? প্রথমে কিন্তু স্ট্রেন ঘটে, তো স্ট্রেন ইজ মোর ফান্ডামেন্টাল। তারপর আমরা দেখলাম যে ইলাস্টিক লিমিট কাকে বলে, ইলাস্টিক লিমিট কাকে বলে, ব্রেকিং স্ট্রেস কাকে বলে, অসহপীড়ন যাকে বলে, বাংলায় বলে দিচ্ছি। আর ইলাস্টিক লিমিট মানে হচ্ছে স্থিতিস্থাপক সীমা। স্থিতিস্থাপক সীমার মধ্যে আমরা হুকস ল দেখলাম, স্ট্রেস স্ট্রেন কয় প্রকার সেটা দেখেছি। হুকস ল জানবার পর আমরা আবার ইয়ং গুণাঙ্ক দেখেছি, তার রাশিমালা কত আমরা সেটা দেখেছি। তাহলে এই কটা জিনিস নিয়েই কিন্তু আমাদের ইলাস্টিসিটি গঠন। প্রত্যেকের কিন্তু একক, প্রত্যেকের আমাদের যেটা রাশিমালা সেটা কিন্তু আমাদের জানতে হবে। তো এর সঙ্গে ইলাস্টিসিটি শেষ। শুধু ইলাস্টিসিটি শেষ না, এখানে তোমরা কয়েকটা জিনিস নিজের বই থেকে পড়বে, যে স্থিতিস্থাপকতার আমাদের স্বাভাবিক জীবনে কি কোন কোন ঘটনায় এরা কাজে লাগে। দ্বিতীয়ত তোমরা আরেকটা জিনিস পড়বে, স্থিতিস্থাপক গুণাঙ্ক বা স্থিতিস্থাপকতা এরা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। আশা করি এগুলো সাধারণ রিডিং পড়লেই তোমরা বুঝতে পারবে যে বিভিন্ন পদার্থ তাদের যে স্থিতিস্থাপকতা সেটা কিন্তু বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে। ঠিক আছে, এগুলো বই থেকে পড়বে এবং আশা করি তোমরা এই ভিডিওটা দেখে নিয়ে ইলাস্টিসিটির সম্বন্ধে একটা ক্লিয়ার ধারণা তৈরি করতে পেরেছো। তো আমরা এর পরের ভিডিওগুলোতে নেক্সট পোর্শনগুলো নিয়ে বা নেক্সট চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো। ভালো থেকো।